ক্যালকাটা নিউজ এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই অন্ততপক্ষে আমাদের প্রায় বছর 3 আগে শুরু হওয়া বেলাগাম দুর্নীতির প্রতিটি এপিসোড মন দিয়ে দেখেছিলেন এবং সেখানে প্রতি মুহূর্তে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানান তথ্য আমরা তুলে ধরেছিলাম এবং তদন্তের নানান পর্ব, অর্থাৎ কখনো ইডি কখনো সিবিআই, তারা যেভাবে তদন্ত করেছেন সেই তদন্ত প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে আমার একটা কথা ভীষণভাবে আজকে মনে পড়ছে। সে কথাটা কি? আমার মনে আছে যে ইডির তরফ থেকে এবং সিবিআইয়ের তরফ থেকে যখন আইনজীবীরা কোর্টে সাবমিশন করতেন, তাদের পক্ষ নিয়ে তারা বলতেন, সেই সময় সিবিআইয়ের আইনজীবী একটা কথা বলেছিলেন যে পেঁয়াজের খোসার মতো আস্তে আস্তে পরতে পরতে দুর্নীতির যে আখড়া সেটা আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো খুলবে। এবং এখন কিন্তু তাই হচ্ছে। আপনারা জানেন যে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ আদালতে জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ এবার যে তদন্ত চলছে সেখানে কিন্তু আরও পরিষ্কার তথ্য উঠে আসছে কিভাবে জীবন কৃষ্ণ সাহারা, অর্থাৎ এই ধরনের মিডলম্যানরা যেটা বলা হচ্ছে, সেটা আপনাদের জানেন যে প্রসন্নের কথাও এর আগে এসছে, যে তারা কিভাবে চাকরি দেওয়ার নামে কমিটমেন্ট করত। ফার্স্ট হচ্ছে কমিটমেন্ট, এই কমিটমেন্ট অনুযায়ী তারা টাকা নিত সাধারণ মানুষের কাছ থেকে এবং সেই টাকার পরিমাণ তারা তাদের কাছে রেখে বাদবাকিটা কনসার্ন পিপলকে পাঠিয়ে দিত। এই ধরনের তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু এসছে এবং তারা নিয়ে এসেছেন আদালতের সামনে লিখিত আকারে, যেখানে খুব পরিষ্কারভাবে তারা বেশ কিছু নাম এবং টাকার পরিমাণ উল্লেখ করছেন। তারা বলছেন জীবন কৃষ্ণকে চাকরি প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বড়োয়ার এই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তার হিসেব আদালতে লিখিত আকারে যখন ইডি পেশ করছে, ইডি বলছে যে জীবন কৃষ্ণকে 2 দফায় 5 লক্ষ টাকা দেন সঞ্জিত মণ্ডল নামক এক ব্যক্তি। সঞ্জিত মণ্ডল 28 জানুয়ারি 2019 সালে প্রথম ধাপে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ চাকরি দেওয়ার নামে ফার্স্ট হচ্ছে কমিটমেন্ট, এরপর টাকা নেওয়ার প্রক্রিয়া। কারা টাকা নিত? এই জীবন কৃষ্ণ সাহা বা প্রসন্নের মতো ব্যক্তিরা, অর্থাৎ যাদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিডলম্যান বা মিডল রিসোর্স বলছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আরও তথ্য কি বলা হচ্ছে? তথ্য বলছে যে 17 অক্টোবর 2022 দ্বিতীয় ধাপে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল জীবন কৃষ্ণকে। এই তথ্য ক্যালকাটা নিউজ বলছে না, সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি ইডি আদালতের কাছে লিখিত এই ডকুমেন্টেশন সাবমিট করেছে এবং সেখানে দেখা যাচ্ছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। চাকরি পাওয়ার জন্য 12 লক্ষ টাকা দিয়েছেন দীপক সাহা বলে আরেক ব্যক্তি। তাকে চাকরি দিতে না পেরে 5 লক্ষ টাকা ফেরত দিয়েছেন জীবন কৃষ্ণ। সেই তথ্যও সামনে আনছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে চারটের এই চতুষ্কোণ প্রোগ্রামে কেন দেবাশিস এই আর্থিক অঙ্কগুলো আসছে? এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ যখন ক্রাইম হয়েছে তার তদন্ত করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই, আর এখন মানি লন্ডারিং অর্থাৎ পিএমএলএতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এবার মানি রিলেটেড ইনভেস্টিগেশন করছে ইডি। খুব স্বাভাবিকভাবে সেই কারণের জন্য অর্থের অঙ্কগুলো আরও পরিষ্কার করে সামনে আসছে। অর্থাৎ চাকরি দুর্নীতিতে কারা কত টাকা দিয়েছিলেন, তার অ্যামাউন্ট কত টাকা কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু পরিষ্কার করা হচ্ছে। বিস্ফোরক যে তথ্য আসছে সেখানে জানা যাচ্ছে যে সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা, অর্থাৎ এই জীবন কৃষ্ণের পিসি, তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জমির মধ্যে জমি কিনে এই টাকা সাইফন করা হয়েছিল। সাইফনিং সিস্টেমে এই টাকাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমি চলে যাব শুভজিৎ দে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। শুভজিৎ, এই যে তদন্তের যে জায়গাটা যেখানে লিখিত অভিযোগে একের পর এক অর্থের অঙ্ক অর্থাৎ মানি ফিগার উঠে আসছে এবং সেই অ্যামাউন্টটা চমকে দেওয়ার মতো লক্ষ লক্ষ টাকার ফিগার তুলে আনছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্ত এবার কোন দিকে এগোচ্ছে, আর এই ধরনের যারা সার্ভাইভালস রয়েছেন তাদের কাজ অবধি ইডি পৌঁছবে কিনা,
অন্যদিকে আমরা জানছি যে জীবন কৃষ্ণের পিসিকে ডেকে পাঠানো হয়েছে সিজিএতে। সব মিলিয়ে পরিস্থিতি কোন জায়গায়? দেখো, ইতিমধ্যে জীবন কৃষ্ণ সাহার 6 দিনের ইডি হেফাজত হয়েছে আদালতের নির্দেশে। ইতিমধ্যে জীবন কৃষ্ণ সাহা তিনি ইডির হেফাজতে রয়েছেন। একদিকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে একাধিক তথ্য এই মুহূর্তে ইডি আধিকারিকদের হাতে রয়েছে এবং সেই তথ্য প্রমাণকে সামনে রেখেই জীবন কৃষ্ণ সাহা তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডির আধিকারিকেরা। কিন্তু যখন জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হলো, তারপর দেখা গেল যে জীবন কৃষ্ণ সাহাকে যখন আদালতে পেশ করা হলো, তারপর একাধিক তথ্য প্রমাণ আদালতে পেশ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তার মধ্যেই দেখা যাচ্ছে যে স্পষ্টত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বলা হচ্ছে যে সঞ্জিত মণ্ডল, যিনি জীবন কৃষ্ণ সাহাকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন এবং তার মধ্যে 3 লক্ষ টাকা নগদ প্রথমে অ্যাকাউন্টে দেন, পরবর্তীতে ফের আবার 2 লক্ষ টাকা দেন। এছাড়া দীপক দাস, এছাড়া আরো একাধিক নাম, রানা মণ্ডল, নবীন মণ্ডল, অমিত বিশ্বাস, সঞ্জিত মণ্ডল সহ একাধিক নাম উঠে এসেছে এবং এই তথ্য ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আদালতে পেশ করা হয়েছে। জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও ইডির আধিকারিকরা তারা দাবি করছেন আদালতে এর আগেও সিবিআই তরফ থেকে স্পষ্টত চার্জশিটে স্পষ্টত বলা ছিল যে জীবন কৃষ্ণ সাহা তিনি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে আজ জড়িয়েছেন এমনটা নয়। তিনি বিধায়ক হওয়ার আগে থাকতেই এই নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়েছিলেন এবং 2013-14 সালে দেখা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা 2013-14 সাল থেকে বিভিন্ন চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেন, চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। পরবর্তীতে এই যে গোটা র্যাকেট, সেই র্যাকেট ধীরে ধীরে বেড়েছে। জীবন কৃষ্ণ সাহা তিনি 3 জন কে তার কাছে রেখেছিলেন, সেই 3 জন বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে তিনি টাকা তুলতেন। পরবর্তীতে এই এজেন্টের সংখ্যা বাড়ে, প্রায় 10 জন বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে তিনি চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিতেন এবং শুধু তাই নয়, এই এজেন্টদের নিচে সাব এজেন্টও রাখা হতো এবং সেই সাব এজেন্টরা যখন যাদের চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে জীবন কৃষ্ণ সাহার কাছে পৌঁছতো, তখন তাদেরকে নগদে তাদেরকে পুরস্কৃত করা হতো। অর্থাৎ তাদের যে অ্যামাউন্ট ধরা ছিল বা বলা হতো তাদেরকে যে অ্যামাউন্ট দেওয়া হবে সেটা নগদে দেওয়া হতো। এখানে কিন্তু দুর্নীতি থেমে থাকেনি। দেখা যাচ্ছে তদন্ত করতে গিয়ে জীবন কৃষ্ণ সাহাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তার বাড়িতে তদন্ত করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে বিপুল পরিমাণে সম্পত্তির নথি তারা উদ্ধার করেছেন। এবং শুধু তাই নয়, জীবন কৃষ্ণ সাহার যারা আত্মীয় তাদের বাড়িতে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছলেন, তার মধ্যে জীবন কৃষ্ণ সাহার পিসি রানী তিনি রয়েছেন এবং সেখানে পৌঁছেছেন। সেখানেও গিয়ে দেখা যাচ্ছে যে সেখান থেকেও সম্পত্তির নথি উদ্ধার হয়েছে এবং সেই সম্পত্তিগুলি বেশিরভাগই কিন্তু কেনা হয়েছে নগদ অর্থে। এই নগদ অর্থে সম্পত্তি কেনার পেছনে কোথাও গিয়ে ইডির আধিকারিকরা মনে করছেন যে বিপুল পরিমাণে কালো টাকা, সেই টাকাকে সাদা করার জন্যই এই নগদে সম্পত্তি কেনা হয়েছে। আর এই টাকার উৎস নিয়োগ দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, যখন প্রসন্ন কুমার রায় এই নিয়োগ দুর্নীতির মিডিলম্যান হিসাবে যাকে গ্রেপ্তার করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে, তখনও দেখা গিয়েছিল যে প্রসন্ন কুমার রায়কে জিজ্ঞাসাবাদ করে জীবন কৃষ্ণ সাহার নাম উঠে এসেছিল। শুধু তাই নয়, একই সঙ্গে নিউ টাউনে জীবন কৃষ্ণ সাহার সম্পত্তি রয়েছে, এই হদিশও তখন ইডির আধিকারিকেরা পেয়েছেন। শুধুমাত্র যে নিউ টাউনে সম্পত্তি রয়েছে তা নয়, মুর্শিদাবাদ, বীরভূম সহ একাধিক জায়গায় তার সম্পত্তি রয়েছে। এবং এই যে গোটা জাল বিস্তার শুধুমাত্র মুর্শিদাবাদ বা বীরভূমে থেমে থাকেনি, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কিন্তু দেখা গিয়েছে যে জীবন কৃষ্ণ সাহার এজেন্টরা সেখান থেকে চাকরি প্রার্থীদেরকে নিয়ে আসতেন জীবন কৃষ্ণ সাহার কাছে। এরকম একাধিক তথ্য এই মুহূর্তে ইডির আধিকারিকদের হাতে রয়েছে, যেটা ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। একদিকে 46 লক্ষ টাকার হিসেব জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তারের পর ইডির তরফ থেকে আদালতে পেশ করা হয়েছিল, কিন্তু তারা এই কথা স্পষ্টত বলেছিলেন যে বিপুল পরিমাণে অর্থের খোঁজ তাদের কাছে রয়েছে, যে অর্থ যে তথ্য তারা তুলে ধরবেন আদালতের কাছে, যে কারণে জীবন কৃষ্ণ সাহাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই মর্মে তাকে হেফাজতে দেওয়া হয়েছে। আগামী দিনে যখন জীবন কৃষ্ণ সাহাকে আদালতে পেশ করা হবে, তখন আরো একাধিক নয়া তথ্য যেরকম উন্মোচিত হবে, সেটা যেরকম বলা চলে, একই সঙ্গে জীবন কৃষ্ণ সাহা সে বিধায়ক হওয়ার আগে থাকতে এই গোটা প্রক্রিয়া যে চালিয়ে গিয়েছে তা কিন্তু কোথাও গিয়ে স্পষ্টত দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা দুজনেই একদমই শুভজিৎ, তুমি বলছো যে বিধায়ক হওয়ার আগে থেকেই এই ধরনের আর্থিক দুর্নীতি বা মানি সাইফনিং এর কাজের সঙ্গে যুক্ত ছিল জীবন কৃষ্ণ সাহা এবং বিভিন্ন এজেন্টের মাধ্যমে একেবারে প্রিসাইজ ইনফরমেশন
যে বিভিন্ন এজেন্টের মাধ্যমে টাকা তোলা হতো এবং 46 লক্ষ টাকা যার একটা হিসেব নিয়ে প্রশ্ন আসছে। একাধিক জায়গায় জমি, তুমি বললে যেটা, যে শুধু বীরভূম নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে নগদ অর্থে জমি কেনার যে ঘটনা, সেই ঘটনা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে। আর এই মুহূর্তে আমরা যাদের নাম জানতে পাচ্ছি, যেরকমভাবে কিছুক্ষণ আগে সঞ্জিত মণ্ডলের কথা বললাম, এছাড়াও যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন দীপক সাহা, যিনি টাকা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তাদের তথ্যে, পাশাপাশি রয়েছে রবীন মণ্ডলের নাম, এছাড়াও প্রণয়েশ চন্দ্র এবং অমিত বিশ্বাস। ঠিক এরকমই এক ব্যক্তি হচ্ছে রবীন মণ্ডল। অভিযোগ যেটা সিএনএর কাছে এক্সক্লুসিভ যে তথ্য রয়েছে, যে ভিডিও রয়েছে, তাতে দেখা যাচ্ছে এই রবীন মণ্ডল টাকা ফেরত চাইছেন। এই টাকা ফেরত চাওয়ার ভিডিও ভাইরাল হচ্ছে। আসুন সেই ভিডিও আপনাদের প্রথম এখন এই মুহূর্তে দেখাই। টাকা ফেরত চাওয়ার ভিডিও, অর্থাৎ শুনবো, দেখুন, চাকরি প্রার্থীদের টাকা ফেরতের দাবির ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। সিএনএর হাতে এক্সক্লুসিভ ভিডিও এসে পৌঁছেছে, যেখানে দীপক মণ্ডল টাকা ফেরত চাইছে। শুনুন। আমি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, তাই বললেন। সেটা তো আমি বললেন, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমি বলছি 2 লক্ষ টাকা। সে 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আমি স্যার আমার এখন আমি খবর যখন দেবো তখন বলবো। হ্যাঁ, একটু কথা বলুন স্যার। একেবারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম সিএনএর হাতে থাকা এক্সক্লুসিভ ভিডিও, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে চাকরি প্রার্থী বিজয় মণ্ডল, যে কিনা তার বাড়ি হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে, সেখানে টাকা চাইছে। 4 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, তার মধ্যে 2 লক্ষ টাকা ফেরত চাওয়া হচ্ছে ভিডিওতে। ভিডিও স্পষ্ট আপনাদেরকে দেখালাম। আর এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি যে বাড়ি সার্চের সময় কথা বলে তার মতো আসতে বলেছেন বিধায়ক। এখানে তার বক্তব্য পরিষ্কার। আরেকবার ভিডিও দেখাবো আপনাদেরকে, আমি এরপর প্রতিনিধির কাছে যাব, কিন্তু আরও আরেকবার ভিডিওতে কি বলা হচ্ছে টাকা চাওয়া বিষয়। ভিডিওতে চাকরির যিনি টাকা চাইছে তার নাম হচ্ছে বিজয় মণ্ডল। বিজয়ের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে। 4 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা ফেরত চাওয়া হচ্ছে। শুনুন ভিডিও আরেকবার। টাকাগুলো নষ্ট হয়ে গেছে। আমার কাছে ভদ্রমাস ছিল, আমার যে ব্যক্তিগুলো বিক্রি করা টাইম দিতে হতো। স্যার আমি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, তাই বললেন। কালকে এরকম প্রোগ্রাম হবে। সেটা তো আমি বললেন, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমি বলছি 2 লক্ষ টাকা। স্যার 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আমি স্যার আমার এখন আমি খবর যখন দেবো তখন বলবো। হ্যাঁ, একটু কথা বলুন স্যার। আপনারা শুনতে পেলেন এই ভিডিও, যেখানে পরিষ্কারভাবে 4 লক্ষের মধ্যে 2 লক্ষ টাকা চাইছেন চাকরি প্রার্থী বিজয় মণ্ডল। আমি একেবারে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ভিক্টর আমাদের সঙ্গে রয়েছেন। ভিক্টর, বিস্তারিত জানবো এই ভিডিওর বিষয়ে। দেবাশিসদা, দেখো এই ভিডিও একদমই যে নিয়োগ দুর্নীতি, নবম দশম শ্রেণীর যে নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেই নিয়োগ দুর্নীতি কাণ্ডকে কার্যত আবার একবার প্রকাশ্যে নিয়ে এলো। তার কারণ এই ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও, এই কথা আমরা বলতে পারবো না। তার কারণ এই ভিডিও কিন্তু আমরা যেটা পেয়েছি চাকরি প্রার্থীদের কাছেই। বীরভূম এলাকায় আমরা জানি, বীরভূম এলাকাতে
বহু এই ধরনের চাকরি প্রার্থীদের কাছে লক্ষ লক্ষ টাকা কার্যত চাকরি দেওয়ার নামে নিয়েছিলেন তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বড়োয়ার এই বিধায়ক বীরভূম লাগোয়া তার বাড়ি, অর্থাৎ বড়োয়ার আন্দি গ্রামে তার বাড়ি, আর তার বাড়ি থেকে 2 কিলোমিটার পর থেকেই বীরভূম জেলা শুরু হয়েছে। যে সূত্রে সে কিন্তু বীরভূমে এই যে জাল, সেই জালটা বেশি ছড়িয়েছিল তা আমারও একবার প্রমাণ হলো। আমরা যে তথ্যভাবে দেখাচ্ছি নাম প্রকাশ্যে অনিচ্ছুক এই ব্যক্তি, যার তথ্য আমাদের কাছে রয়েছে, তিনি কিন্তু যেটা দাবি করছেন বীরভূমের মৌরেশ্বর এলাকায় তার বাড়ি, তিনি কিন্তু চাকরির জন্য কার্যত যে সময়টাই একদম টাকা ছাড়া চাকরি হচ্ছিল না এমন একটা আওয়াজ যখন করেছিল, তখন বাধ্য হয়ে নিজের চাকরির জন্য জমি বাড়ি বিক্রি করে 4 লক্ষ টাকা জীবন কৃষ্ণকে দিয়েছিল। তারপর যদিও তার চাকরি দুর্ঘর্ষায় পড়ে যাওয়ায় যখন এই যে তদন্ত যখন শুরু হলো নিয়োগ দুর্নীতির বিষয়ে, তখন তার বাড়িতে যখন পৌঁছায়, সেই পৌঁছানোর ভিডিওটা কিন্তু আমাদের হাতে এসছে, সিএনএর হাতে, এবং সিএনএ দর্শকদেরকে সেই ভিডিও দেখাচ্ছি, যেখানে রীতিমতো চাকরি প্রার্থী বলছেন যে দাদা আপনি তো বলেছিলেন 4 লক্ষর ভিতর 2 লক্ষ টাকা দেবেন, এখন কেন দিচ্ছেন না? অপরদিকে বিধায়ক বলছে আমার কাছে এখন কিছুই টাকা নেই, প্রয়োজনে আমার বাড়ি কাজ করে নাও, যখন সময় দেব তখন আসবে। এই কথা থেকে কিন্তু স্পষ্ট যে তিনি কিন্তু নিয়ম দুর্নীতির জন্য এইভাবে কিন্তু টাকা নিয়েছিলেন। এই যে ব্যক্তি, তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু এই ব্যক্তি নিজেও দাবি করেছে যে বীরভূমের একাধিক জনের কাছে কিন্তু এভাবে টাকা নিয়েছে। তার তথ্য একে একে হয়তো সামনে আসবে, তার কারণ সবাই কিন্তু বঞ্চিত হয়েছে। আমি ভিক্টর আরেকটা জায়গা জিজ্ঞেস করব, এই যে টাকা নিয়েছে তুমি বলছো শুধু একজন নয়, বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমি আরেকটা জায়গা তোমার কাছে জানতে চাইবো, তারা সবাই কি বীরভূম এলাকার অধিবাসী, নাকি যারা টাকা দিয়েছেন তারা বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছেন? আমি জানতে চাইছি শুধু এটাই যে জীবন কৃষ্ণের নেটওয়ার্ক কতটা বড় ছিল, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, জীবন কৃষ্ণের এই যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের জাল প্রথমত ছড়ায় মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটি জেলাতে। যদিও তার পরবর্তী সময়, অর্থাৎ যখন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জীবন কৃষ্ণ নিজেকে প্রথমে জড়িয়েছিল, সেই সময়টা যখন সাব এরিয়া ডিভিশনে সে কাজ করতো বলে সূত্রের মারফত আমরা জানতে পারছি, এবং সে সহ বড়োয়ারি বাসিন্দা অপর একজন কৌশিক ঘোষ, যে বর্তমানে প্রায় 2 বছরের উপর সময় ধরে এখনো পর্যন্ত সিবিআই হেফাজতে অর্থাৎ সিবিআই এর জেলে রয়েছে, সেই কৌশিক ঘোষ সহ এই জীবন কৃষ্ণ সাহারা মুর্শিদাবাদ, বীরভূম, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাসহ এক কথায় রাজ্যের অধিকাংশ জায়গাতে কিন্তু, এবং দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের একটি জায়গাতে কিন্তু এই চাকরির জাল তারা ছড়িয়েছিল, যার মধ্যে অধিকাংশ প্রার্থী দেখা গিয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের। আর সেই সমস্ত প্রার্থীদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই যে তদন্ত, সেই তদন্ত প্রথমে সিবিআই শুরু করেছিল, এবং পরবর্তী ক্ষেত্রে যে ইডির যে তদন্ত, সেই তদন্তের যারা অভিযোগকারী, সেই অভিযোগকারীর মধ্যেও কিন্তু সিংহভাগ তদন্ত যারা অভিযোগ করেছে তাদের মধ্যে সিংহভাগ কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদের বাসিন্দা। আর এই যে মৌরেশ্বর, বীরভূমের এই মৌরেশ্বর এলাকাতেই কিন্তু রয়েছে আরো অনেক একাধিক চাকরি প্রার্থী যাদের কাছে নাকি জীবন। ভিক্টর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। ভিক্টর যেটা বলছে, জীবন কৃষ্ণ সাহার যে নেটওয়ার্ক, বেসিক্যালি সেটা হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ লাগোয়া অঞ্চলে। এছাড়াও একাধিক চাকরি প্রার্থী যারা অভিযোগ করেছেন বিভিন্ন সময়, তাদের বাড়ি কারুর দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। এছাড়াও আরেকটি জেলার নাম বিশেষ করে উঠে আসছে, সেটা হচ্ছে নদিয়া। এই নদিয়ারও প্রচুর চাকরি প্রার্থী রয়েছেন যারা টাকা দিয়েছেন, বা জীবন কৃষ্ণের যে নেটওয়ার্ক ছিল সেখানে তারা টাকা দিয়েছেন। আর এই মুহূর্তে অবশ্যই আপনাদেরকে শোনাবো এই নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে। দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদেরকে শোনাবো। সঙ্গে আমরা কথা বলেছিলাম তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে টেলিফোনে। তরুণ কি বলেছেন এই বিষয়ে শোনাবো। সিবিআই যেরকম অ্যাক্টিভ হয়েছিল, সিবিআই এর কাছে যথেষ্ট ক্ষমতা নেই এগুলো করার। আমার মনে হচ্ছে সেই জন্যই ইডিকে লাগানো হয়েছে। ইডি যে কেসে হাত দিচ্ছে তার রেজাল্টও আসছে, এবং তাদের কাছে যথেষ্ট লোকবল এবং আইনি খুব শক্তিও আছে। সেজন্য ইডি যেভাবে অ্যাক্টিভ হয়েছে, এবার সত্যি সত্যি দুর্নীতির উপরে খানিকটা অন্তপক্ষে শেকল লাগানো সম্ভব হবে। প্র্যাকটিক্যাল ওনার বাবা ওনাকে কিভাবে দেখেন? একজন সন্তান যখন তার বাবার নজরে পড়ে যায়, যে বাবা যখন সন্তানকে চোর বলে, তখন আমার আপনার বলা না বলাটা কি যায় আসে বলুন? তবে এই পুরো টাকাটা তিনি একা তোলেননি, যারা তুলেছিলেন, যারা সাথে ছিলেন তারা ঠিক করুক,
যারা এই চুক্তিটা করেছিলেন, যাকে ভাগ দিয়েছিলেন তারা ঠিক করুক। পুরো বিষয়টা সামনে আসবে, পুরো বিষয়টা মানে সবাই জানতে পারবে। উনি একটা বোরে মাত্র। দেখুন, যতবারই কোটি কোটির গল্প আছে না, কানের মধ্যে হাওয়াই চুটি বাজে। আর এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। কি বলছেন শ্রমিক আপনাদেরকে দেখাবো স্ক্রিনে। শ্রমিক ভট্টাচার্য বলছেন কি? শ্রমিক ভট্টাচার্য বলছেন যে জীবন কৃষ্ণের এই বিষয়ে তার যে মন্তব্য গুরুত্বপূর্ণ, ওটা একটা কমেডি শো। মানুষের কোনো উৎসাহ নেই। মানুষকে আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না। মানুষ আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না। মানুষ বড় রুই কাতলা চাইছে। আমরাও এ বিষয়ে হতাশ। আমরা বড় কাউকে দেখতে চাইছি। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই ক্ষেত্রে জীবন কৃষ্ণকে ছোট কাঁটা বলে বা ছোট মাছ বলে মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি। অন্যদিকে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে বড় মাথা যারা রয়েছেন, অর্থাৎ চাই যারা রয়েছেন, তাদের খোঁজা চলছে। বারবার করে বলা হচ্ছিল দে আর দ্য টিপস অফ দ্য আইসবার্গ। এবার এই আইসবার্গের নিচের যে বড় অংশ, সেই অংশের সন্ধান। জীবন কৃষ্ণ নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। ওটা একটা কমেডি শো। মানুষ আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না। মানুষ বড় রুই কাতলা চাইছে। আমরাও এই বিষয়ে হতাশ। আমরা বড় কাউকে দেখতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আইনজীবী বৈশানর চট্টোপাধ্যায়। আমি আপনার কাছে যাব, এই যে জায়গাটা জানতে চাইব যে আজকে শ্রমিক ভট্টাচার্য বলছেন জীবন কৃষ্ণ হচ্ছে ছোট মাছ, মানুষ বড় মাছের আশা করছে। জীবন কৃষ্ণের মতো নেতাদের ধরাটা একটা কমেডি শো। মানুষের এতে ইন্টারেস্ট নেই। মানুষ বড় মাছ দেখতে চাইছে। বড় মাথা কারা? ভট্টাচার্যের এই বক্তব্যগুলো তো প্রতি ইলেকশনের আগেই এরা বলে, আর এই মানুষ এদেরকে রিজেক্ট করে সংখ্যা কমিয়ে দেয়। গতবারে 2019-এ 18টা পেয়েছিল, এবারে 12টায় গেছে। তো আগে এবার দেখবেন যে বিধানসভাতে যে সংখ্যা আছে 30-এ নেমে যাবে। এই যে বড় মাছ, ছোট মাছ, মাথা, এই কোর, এই অনেক কথা তো এতদিন ধরে শুনলাম। তো ওনারা কিছু করতে পারেন না, শুধু কেবলমাত্র ওনারা হাওয়া গরম করার চেষ্টা করেন। বেসিক্যালি বুথ ভিত্তিক সংগঠন বলতে যেটা বোঝায়, বুথে বুথে বিজেপি কর্মী কি সেটা আছে? শুধু হাওয়াতে চললে চলবে? মানুষ সারা বছর তৃণমূলকে পায়, পাড়ায় সমাধান হচ্ছে, মানুষ তৃণমূলকে পাচ্ছে, দুয়ারে সরকার হচ্ছে, মানুষ তৃণমূলকে পাচ্ছে। মানুষের আপদে বিপদে, হাসপাতালে, যে কোনো জায়গায় পৌঁছানোর একটা ব্লাড কার্ড, সে সবটাই তৃণমূল দিচ্ছে। মানুষ যেখানে সার্ভিস পায়, মানুষ সেখানে সমর্থন দেয়। ওনার এই সমস্ত হাওয়া গরম করার কোনো লাভ হবে না। একেবারেই ধন্যবাদ। তৃণমূল মুখপত্র আইনজীবী বৈশানর চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। এবার আপনাদের পরবর্তী যে জায়গাটা দেখাতে চাইব সেটা হচ্ছে এই জীবন কৃষ্ণ সাহার পিসি, যিনি সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও তলব করা হয়েছে। তার কারণ এই পিসির মাধ্যমে জমি কেনার ক্ষেত্রে টাকা ইনভেস্ট করা হয়েছে বলে অভিযোগ। যেরকমটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে নগদে জমি কেনা হয়েছে। বীরভূম চত্বরে একাধিক জায়গায় নগদে জমি কেনা হয়েছে। এছাড়াও নদিয়া এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও জমি কেনার অভিযোগ আসছে এবং বেশিরভাগ জমির ক্ষেত্রেই নগদ টাকা লেনদেন হয়েছে। জীবন কৃষ্ণ সাহার পিসি, তাকে ডাকা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আগামীকাল। কারণ এই বিষয়ে, জমি কেনা সংক্রান্ত বিষয়ে তার কাছে কি কি তথ্য রয়েছে, তিনি কিছু জানেন কিনা, জমি কেনার বিষয়ে তার কোনো ইনভলভমেন্ট আছে কিনা, তার নলেজে রয়েছে কিনা এই বিষয়টা, এই সমস্তটাই কিন্তু জানতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। অবশ্যই এই গোটা তদন্তের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এখন 4টে চতুষ্কোণে হাতে আর সময় নেই।